হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আরও একটি নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, রান্নাঘরে এসেছিলাম ওই 6টার দিকে। তো এসেই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, তো একটা শিমের তরকারি করে নিলাম আর ওদিকে ভাতটা হচ্ছে আর মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে যেহেতু হাজব্যান্ড রুটি খেয়ে যাবে, তো ওর জন্য রুটিটাও এখানে সেঁকে নিচ্ছি। তো এই সকালবেলাটা জানো তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। তো ওইদিকে দেখো, একটা আগেই শিমের তরকারি করে নিয়েছি, তো ওটা দিয়ে হাজব্যান্ড রুটিটা খেয়ে নেবে। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও নেমে গেছে। তো ডালটা যেহেতু নেবে না, তো ডালটা পরে করব। তো এদিকে আজকে করব মেটে আলু দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য দেখো, একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা কড়াইতে দিয়ে দিলাম। আর ফার্স্টেই কি করেছি বলো তো, একটুখানি জিরে তেলের মধ্যে দিয়ে কিছুটা ভাজা জিরে আর কি তুলে নিয়েছি। তো ওই ভাজা জিরেটা পরে যখন তরকারিটা নামাবো তখন আর কি ওর মধ্যে ক্র্যাশ করে দিয়ে দেব। তো দেখবে এমনি টালা জিরের থেকে তেলে ভাজা জিরেটার ফ্লেভারটা একটু ভালো আসে। তো সেই জন্যই আমি বেশিরভাগ দিনই আর কি একটু জিরে তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে রাখি। তো দেখো, মেটে আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটা হতে খুব একটা টাইম লাগবে না। আর দেখো, কিছুটা আলু এখানে ভেঙে দিয়ে দিলাম যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। তো এই মেটে আলু দিয়ে মাছের ঝোল আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটাই আর কি আজকে রান্না করে নিলাম। আর এদিকে দেখো, হাজবেন্ডকে খাবার দেওয়ার মতো রান্নাটুকু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওকে লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো ও বেরিয়ে গেলেই যেটুকু রান্না বাকি আছে সেইটুকু আর কি করে নেব। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু ঠান্ডার মধ্যে কষ্ট হয় ঠিকই, বা এই সময়টা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ঠিকই, কিন্তু এই যে এই টাইমটা যদি পার করে ফেলি তাহলে কিন্তু সারা দিন আমার কাজের খুব একটা চাপ থাকে না। তো আমার মনে হয় সংসারের সব থেকে রান্নার ঝামেলাটাই হলো বড় ঝামেলা। তো এটাই যে সকাল সকাল কমপ্লিট করে নিলে তারপরে বাদ বাকি টাইমটা আমি আমার ইচ্ছা মতো অন্যান্য কাজগুলো করতে পারি। তো দেখো, এখানে এই যে ডালটা করা হয়েছিল না, তো ডালটাও এখন করে নিলাম। আর ওদিকে কালকের জন্য কিছু মাছ রাখা হয়েছে। তো তারপরে জানো তো স্নানটাও করে নিয়েছি। আর এখন ভাবছি পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি বাবাইকে ঘুম থেকে তুলবো। তো সকাল সকাল স্নানটা করে নিলে কি হয়, ওইদিকে কিন্তু মানে অনির্দিষ্ট সময় পর্যন্ত কাজগুলো করে নেওয়া যায়। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করতে গেলে না তখন বড্ড বেলা হয়ে যায়। তো এখন দেখো, পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর সকাল থেকে জানো তো এখনো কিছু খাওয়া হয়নি। তো এই যে এখন একটু চা খেয়ে নেব। আর নিচে যেহেতু লিকার চা করা হয়, তো আমার জানো তো লিকার চাটা একেবারেই ভালো লাগে না খেতে। তো ঘরে একটু দুধ ছিল, তাই ভাবলাম যে আমার জন্য একটু দুধ চা করে নিই। তো এখন চাটা শেষ করে তারপরে বাবাইকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করিয়ে তারপরে কি স্কুলে পাঠিয়ে দেবো। তো তারপরে দেখো, বাবাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমরাও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন ঘড়িতে ওই 11টা মতো বাজছে। তো আমি চলে এলাম ঘরে। তো সকালেই যেহেতু একদম তড়িঘড়ি করে নিচে চলে যাই রান্না করতে, তারপরে এসে এদিকে পুজোটাও সেরে নিলাম, বাবাইকে স্কুলে পাঠালাম। তো সেই জন্যই বিছানাটা ঠিকঠাক করে গোছানোর সময় পাইনি। আর জানো তো, আমার ঘরের বিছানাটা যদি এইরকম পরিপাটি না থাকে তাহলে কিন্তু আমার ঘরে থাকতে একেবারেই ভালো লাগে না। তো ওই যে হাজব্যান্ড বেরিয়ে গেলে, বাবাই বেরিয়ে গেলে তারপরে কিন্তু বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর জানো তো, বেডরুমের মূল অ্যাট্রাকশন হলো বেড। আর এই বেডটা যদি ঠিকঠাকভাবে গোছানো থাকে তাহলে কিন্তু বেশ পজিটিভ ফিল আসে। তো এই দেখো, আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন এই যে ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে মুছে নেব, সঙ্গে ফার্নিচারগুলো একটু মুছে নেব। আর জানো তো, ওই যে বেড়াতে গিয়েছিলাম, তো সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে, কারণ সমস্ত জামা কাপড় বেরিয়েছিল সেগুলো তুলে রেখেছি। তারপরে এই যে কসমেটিক্সগুলোও তো সব নিতে হয়েছিল, সেগুলো একটা একটা করে জায়গায় গুছিয়ে রাখছি। আর জানো তো, একবার যদি কয়েকদিনের জন্য রুটিন ব্রেক হয় তাহলে সেই আগের রুটিনে ফিরে আসতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো এই যে ঘরবাড়ি সমস্ত কিছু অগোছালো ছিল, তো সব কিছুই কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেব। তো আগের দিন তো কিছু কিছু করেছি, এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। আর এই দেখো, যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, বাবাইয়ের নতুন ক্লাসও শুরু হয়ে গেছে, তো ওর না টিউশনটা এখনও শুরু করা হয়নি। যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো তারপরে এটা সেটা করে আর কি ওর টিউটরকে বলাও হয়নি আসতে, আর উনি এতদিন পড়াতেও আসেননি। তো গতকালকে ওনাকে ফোন করে আসতে বলা হয়েছিল, তো বাবাইকে উনি আজকে পড়াতে আসবেন।
করবেন। তো সেই জন্য ভাবলাম যে বাবার স্টাডি রুমটা আর বুকশেলফটা একটুখানি গুছিয়ে দিই। তো এগুলো যেহেতু অনেক দিনই পড়েছিল আর কি, ঝাড়া পোছা করা হয়নি, তো এগুলো আবারও ঠিক করে গুছিয়ে নেব। আর ওর ওই যে বুকশেলফটা যে রয়েছে ওটাতে জানো তো সেই ক্লাস 1-এর বই আবার নতুন ক্লাসের যে বইগুলো সব কিছু কিন্তু একসাথে হয়ে গেছে। সময় করে যে আগের ক্লাসের বইগুলো তুলে রাখবো সেগুলো কিন্তু এখনো করা হয়নি। তো দেখো আজকে এই বুকশেলফটা নিয়ে বসে পড়লাম। তো এটাকে ভালো করে ক্লিন করে তারপরে আর কি ওর নতুন ক্লাসের যে বইগুলো আছে কপিগুলো ওগুলো আর কি সাজিয়ে দেবো। তাহলে ও খুঁজে পেতে ভীষণ সুবিধা হবে। আর আগের ক্লাসের বুক কপি ওগুলো তো কিছুই লাগবে না, তো ওগুলো ভাবছি আলাদা করে অন্য একটা জায়গায় রেখে দেবো। ওহো, দেখেছো আমি তো বলতেই ভুলে গেছি। তো আজকে জানো তো রয়েছে মকর সংক্রান্তি। তো তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আমাদের বাঙালি হিন্দুদের বাড়িতে তো প্রত্যেকের বাড়িতেই তো পিঠে পুলি তৈরি হয়। তো সেই মতো আমাদের বাড়িতেও আজকে পিঠে পুলি তৈরি হবে। তো সেটা তো বিকালের দিকে হবে। তো বিকালের দিকে আজকে বড্ড ব্যস্ত থাকবো। আর এখন এই যে এই সুযোগে যদি ঘরটা না গুছিয়ে নিই তো বাবাইকে তো বিকালেই পড়াতে আসবে। তো সেই জন্যই আর কি আগেভাবে ঘরটা গুছিয়ে রেখে যাচ্ছি। আর এরপরে কিন্তু শাশুড়ি মার সাথে হাতে হাত লাগিয়ে ওই পিঠে তৈরির কাজগুলো করতে হবে। আর আমি তো এখন উপরের ঘরে এসে সমস্ত নিচের কাজ কমপ্লিট করে এসে আমার মতো এখানে কাজ গুছিয়ে নিচ্ছি। আর মা কিন্তু ওইদিকে পিঠে করার সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছেন। তো দেখো স্টাডি রুমটা তো ক্লিন করে গুছিয়ে নিলাম। আর যেহেতু এখন উপরে রান্নাবান্না হচ্ছে না, তো রান্নাঘরটাও জানো তো অনেক দিন থেকে আর কি বন্ধ পড়ে রয়েছে। ওই টুকটাক চা করা হয় বা একটু দুধ গরম করা হয়, এগুলো ছাড়া রান্নাঘরে কিন্তু আর কিছুই করা হয় না। তো আগে যেমন রোজ রান্না হতো, রোজ রান্নাঘরটা মোছা হতো, পরিষ্কার করা হতো, এখন তো সেটা হচ্ছে না। তাই কিন্তু রান্নাঘরটা একটু বেশিই নোংরা হচ্ছে। তো ওই যে এখন এই ঘরটা ক্লিন করে তারপরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে রাখবো। আর বেশ অনেক দিন আগেই চিমনিটাও নোংরা হয়েছিল, তো সেই মুছবো করে আর কি মোছা হয়নি। আর জানো তো এখন যেহেতু রান্না খাওয়া সমস্ত কিছুই নিচের ঘরে হচ্ছে, তাই উপরের এই জিনিসপত্রগুলো একটু কম ব্যবহার করা হচ্ছে। তো সেই জন্যই আর কি এগুলো মোছামুছিও একটু কম হচ্ছে। তাই আমি সময় পেলেই আর কি এগুলো একটু মুছে পরিষ্কার করে রাখি। তো ওদিকে দেখো জলের বোতলগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে সোফাটাও ক্লিন করে নিয়েছি। তো সব শেষে এই যে চলে এলাম রান্নাঘরে। তো ওই যে বললাম যে চিমনিটাও অনেক দিন হয়েছিল আর কি ক্লিন করা হয়েছিল না। তো এখন যেহেতু এগুলো খুবই কম ইউজ করা হবে আর তেল মশলা রান্না তো এখানে হবেই না, তো সেই জন্য আর কি একবারে ভালো করে মুছে রাখছি যাতে করে অনেক দিন চলে যাবে। আর জানো তো যেরকমই হোক না কেন আমার এই রান্নাঘরটা আমার ভীষণ পছন্দের আর ভীষণ প্রিয় একটা জায়গা। তো ওই যে সবার কথা চিন্তা ভাবনা করে আর কি সবার পছন্দকে গুরুত্ব দিয়ে এখন থেকে আর কি নিচে রান্নাবান্না করছি। তো এখন থেকে ভাবছি এখানেও অল্প অল্প কিছু রান্নাবান্না করব। যেমন সন্ধ্যাবেলার যে টিফিনটা হয় সেটাও এখানে করে নেব। আর এদিকে তো চা কফি এটা ওটা করাই হয়। তো যেহেতু এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে তো সেটাও একটা টাইমের মধ্যে শেষ করতে হবে। আর এই ওভেনটাও যদি ইউজ করা না হয় বা চিমনিটাও যদি ইউজ করা না হয় তাহলে এগুলো পড়ে থাকতে থাকতে একটা সময় এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো এটাকে একেবারেই বন্ধ করে রাখছি না, এটাকেও মাঝে মধ্যে ব্যবহার করব আর নিচেরটাও ব্যবহার করব। আর নিচে রান্না করাতে একটা সুবিধাও হয়েছে যে আমার এই গোছানো রান্নাঘরটা কিন্তু আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই গোছানো থাকে, খুব একটা এলোমেলো হয় না। আর নিচে যেহেতু রান্নাবান্না হয় ওখানে একটু বাসনপত্রও যেমন বেশি হয় তেমনি সমস্ত জিনিসপত্র একটু ছড়ানো ছিটানোই থাকে। আর দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো হাজব্যান্ড গিয়েছিল অফিসে। তো আমার বাপের বাড়ি থেকে হাজব্যান্ডের অফিস অনেকটাই কাছে। তো এদিকে মা কিছু খাবার দাবার পাঠিয়েছে, মানে ভাই এসে আর কি হাজব্যান্ডের কাছে এগুলো দিয়ে গেছে। তো যেহেতু আজকে সংক্রান্তি পিঠে পুলি খেতে হবে, তো মা কিছু পিঠে তৈরি করে দিয়েছে আর সঙ্গে একটু গুড় শাক সবজি এটা ওটা পাঠিয়েছে। তো এই যে শাক সবজিগুলো দেখছো এগুলো কিন্তু কোনোটাই আমাদের বাড়ির নয়, এগুলো মা হচ্ছে বাড়ির পাশে থেকে বা বাজার থেকে কিনে এগুলো দিয়েছে। আর দেখো এখানে দুটো নারকোলও পাঠিয়েছে, যেহেতু আমরা আজকে পিঠে করব তো এই নারকোলগুলো দিয়েই করব ভাবছি। আর এখানে কিছু পিঠে তৈরি করেও পাঠিয়েছে, যেমন ওই যে চিতই পিঠে, তারপরে এই যে তেলে ভাজা পিঠে, আর হচ্ছে চিতই পিঠে যে একটা করে ওটা হচ্ছে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাও আমি খেতে ভীষণ পছন্দ করি, তো এটাও পাঠিয়েছে।
তো দেখো মা যে পিঠেগুলো পাঠিয়েছে ওগুলো হচ্ছে কিছুটা গরম করে হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দেব। আর যে চিতই পিঠেগুলো আছে ওগুলো যেহেতু দুধ রয়েছে তো দুধের মধ্যে এগুলো ভিজিয়ে নেব। আর এই দুধে ভেজানো চিতই পিঠে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে আমার সব থেকে পছন্দের একটা পিঠে বলা যেতে পারে। তো এই যে কিছুটা দুধ ছিল তার মধ্যে কিছুটা গুড় দিয়ে পিঠেগুলো এখন দিয়ে রেখে যাব। তো রাতের বেলায় এসে এগুলো একদম খাওয়ার মতো হয়ে যাবে। তো এটা করে রেখে এখন যাব নিচে। তো নিচে গিয়ে চলো দেখি পিঠের প্রিপারেশন কতদূর কি হলো। তো যেহেতু মা ওই সমস্ত পিঠে পাঠিয়ে দিয়েছে তো আমাদের বাড়িতে আজকে হবে পুলি পিঠে। তো দু রকমের পুলি পিঠে তৈরি করা হবে। একটা হলো ওই যে একটু ক্ষীর মতো করে সেটা দিয়ে করা হবে, আর একটা হলো মুড়ির ছাতু, তিলের ছাতু, ওটাকে মেখে একটা পুর তৈরি করা হবে। তো এখানে মা দুটো নারকেল পাঠিয়েছে আর আমার ননদ একটা নারকেল পাঠিয়েছে। তো সবগুলো এখন ফাটিয়ে নিয়ে বসে গেছি, নারকেলটা কুড়িয়ে নিলাম। আর এইদিকে দেখো শাশুড়ি বৌমা মিলে পিঠে বানানো শুরু করে দিয়েছি। তো এইদিকে মা তৈরি করে দিচ্ছেন আর এইদিকে আমি ভাপাচ্ছি, আর ওই যে পিঠেগুলো একটু ভাজতে হয় শুকনো কলাই ওগুলোই ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।